সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্টস বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা বিশেষ করে গ্যাস্ট্রোএন্টারোলজির বিভিন্ন দিক নিয়ে কথা বলবো এবং এই রোগ নিয়ে কথা বলবো। আমরা জানি যে সমগ্র বাংলাদেশে মানুষের এই বিশেষ করে রমজানে গ্যাসের প্রবলেমটি কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পায় এবং যারা হয়তো স্বাভাবিক নর্মালি ভালো থাকেন তারাও কিন্তু রমজানে এই ভাজা পোড়ার মাঝখানে পড়ে গ্যাসের সমস্যায় ভোগেন, যেটা আমরা হাইপার অ্যাসিডিটির কথা বলছি। এবং এছাড়াও অন্যান্য যে রোগগুলো হতে পারে সে প্রসঙ্গে কথা বলবো এবং খাবার দাবারগুলো বিশেষ করে রমজানে আসলে আমাদের প্রাথমিক খাবার দাবারগুলো কেমন হওয়া উচিত সেহরি এবং ইফতারে সেটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন প্রফেসর ডাক্তার তৌহিদুল করিম মজুমদার, সিনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড। আপনাকে স্বাগত প্রফেসর। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে যে কথাটি বলছিলাম যে রমজান মানেই কিন্তু অনেক খাবারের সমাহার, বিশেষ করে ইফতারিতে ভাজা পোড়া খাওয়াটা একটা ট্র্যাডিশন। এটা ছাড়া আমরা থাকতেও পারি না, আবার ছাড়তেও পারি না, ব্যাপারটি এরকম। তো এই প্রসঙ্গে যে গ্যাসের সমস্যাটি সবচেয়ে বেশি প্রিভিলেন্ট, আমরা দেখেছি যে এই সমস্যায় ভোগিনি এবং আপনি যদি অবাক হবেন জেনে যে একটি গ্যাসের ওষুধ প্রায় 900 কোটি টাকার উপর বিক্রি হয়েছে এক বছরে। তাহলে কি পরিমাণ কনজাম্পশন হচ্ছে এবং মুড়ি মুরগির মতো দোকান থেকে গ্যাসের। তো এই যে অবারিত গ্যাসের ওষুধ খাওয়া এবং গ্যাসের সমস্যা, এটিকে আপনারা গ্যাস্ট্রোলজির দৃষ্টিতে কিভাবে দেখেন? এটা তো অবশ্যই চিন্তার বিষয়, এক নম্বর কথা। আর দুই নম্বর হচ্ছে যে এই জিনিসটা আসলে হতো না যদি আমরা সত্যিকারভাবে যেভাবে রোজাটাকে চর্চা করা দরকার সেভাবে করতে পারতাম আর কি। তার মানে রমজান হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস, সংযমের মাস এবং সব কিছু কম কম করার মাস আর কি। আচ্ছা। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে বাংলাদেশ সহ গোটা বিশ্বেই রোজা মানেই হয়ে যায় হচ্ছে যে আমি আফটার মাথ কী খাবো, মানে আমি রোজা যখন শেষ হবে আমি কী খাবো সেটা নিয়ে চিন্তা। আপনি এখনই এখান থেকে বেরোলে দেখবেন যে রাস্তাঘাটে বিকাল ৩টা এমনকি ২:৩০ থেকেও রান্না বান্না শুরু আগে থেকেই একদম পসরা সাজিয়ে, তার মানে মাথায় থাকছে আমি কী খাবো। আসলে হওয়া ছিল আমি 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 কীভাবে না খেয়ে থাকবো। তো বেসিক প্রিন্সিপাল এটাই আর কি। যত কম খাওয়া যাবে, যত পরিমিত খাওয়া যাবে, যত সুষম খাবার খাওয়া যাবে তত ভালো থাকবে, তত গ্যাস কম হবে। গ্যাস কম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভাজা পোড়ার বিষয়টিকে আপনারা তো প্রতিনিয়ত এনকাউন্টার করছেন যে আপনাদের কাছে রোগী আসছে গ্যাসের সমস্যা নিয়ে আসছে, মানে পেপটিক আলসার ডিজিজ যেটা আমরা বলছি, অনেক ক্ষেত্রে রিফ্লাক্স ডিজিজ যেটা জিআরডি যেটা বলা হচ্ছে সেটা অনেক পেশেন্ট আসছে, বুক গলা জ্বলে যাচ্ছে, মানে টক ঢেকুর আসছে। এই রোগগুলোকে মানে সারা বছর তো পানি, এই সময় রমজানে কি বাড়ে? ডেফিনেটলি পারে। এতে কোনো সন্দেহ। এবং আপনি যে আপনি শুরুতে একেবারে ঠিক ইউ পয়েন্টেড রাইটলি যে সারা বছর সুস্থ থেকে রোজার সময়টা বেড়ে যায়। এবং এটা বাড়ার একমাত্র কারণ হচ্ছে যে ইফতার এবং সেহরিতে ভুরি ভোজন করা। কাজে ইফতার এবং সেহরির খাওয়ার প্যাটার্ন চেঞ্জ করলে এবং ইন বিটুইন সেহরি এবং ইফতারের মাঝামাঝি সময়ে কিছু কিছু অভ্যাস যদি চেঞ্জ করা যায় তাহলে এটা ডেফিনেটলি এটা থাকার কোনো প্রশ্নই আসে না। একেবারেই চমৎকার করে বললেন। আমি আরেকটা প্রসঙ্গে ক্রমে আসি যে অনেকেই দেখা যাচ্ছে বছর পর বছর এই যে বাজারে প্রচলিত যে গ্যাসের ওষুধগুলো রয়েছে, আমি সেই প্রসঙ্গে নামেই বললাম, অনেক ক্ষেত্রে প্রোটন পাম্প ইনহিবিটর, অনেক ক্ষেত্রে আরও ফার্দার কিছু, এই ওষুধগুলো খেয়ে যাচ্ছেন এবং নির্বিকারভাবে খেয়ে যাচ্ছেন। এর কোনো পরবর্তী ইফেক্ট কি তাদের উপর রয়েছে কি না? অবশ্যই আছে। যে আপনি নিশ্চিতভাবে জানেন যে সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এ ব্যাপারে যথেষ্ট প্রচারও চালিয়েছি। কিন্তু কিছু কিছু সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি অনেকের হয়ে যায় এবং যার ফলে এটা থেকে নিবৃত্ত করা সম্ভব হয় না। এখানে সুনির্দিষ্টভাবে যেটা জানা থাকা প্রয়োজন যে এই প্রোটন পাম্প ইনহিবিটর প্রয়োগের নির্দিষ্ট মাত্রা আছে, ইন্ডিকেশন আছে। ইন্ডিকেশন ছাড়া এটা নিলে সেই পর্যায়ে ইফেক্ট আসবে না। প্রলংড যে কোনো ওষুধের সাইড ইফেক্ট তো আছে এবং এইসব লম্বা সময় প্রোটন পাম্প ইনহিবিটরের সুনির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে এবং সে কিছু কিছু ক্ষেত্রে এটা কিডনিতে ভালো ধরনের নেফ্রাইটিস করে, অস্টিওপোরোসিস করে, এমনকি অনেক ক্ষেত্রে ক্যান্সারও করে। এই যে পারসেপশনটা আমাদের ফিজিশিয়ান লেভেল থেকে আমরা করতে পারি তাইলে হয়তো আমরা আমাদের রোগী থেকে এটা রোগীটাও হয়তো একটু আশ্বস্ত বলতে পারবো। আমি যে প্রসঙ্গে ছিলাম যে অনেকটা আপনি একটি কথা বলেছেন, অনেকে এটি মানসিকভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, যে কিছু আমাদের কাছে অনেক আছে, আপনাদের কাছে অনেক পেশেন্ট আছে যে যা খাই মনে হচ্ছে গ্যাসে ভর্তি হয়ে যাচ্ছে এবং এই গ্যাসের সমস্যায় মানে একেবারে জীবন মানে রফা দফা অবস্থা। তো এই যে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট এবং খাবারের একটা ইফেক্ট, মানে সেটা কেন আসলে আমরা এটা থেকে বের হতে পারছি না? আসলে কি ধরনের খাবারগুলো আমাদের ইফতারিতে এবং সেহরিতে রাখা দরকার, এটা আপনি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন।
আমরা খুব রিসেন্টলি আমরা বাংলাদেশের সব গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট মিলে আমাদের সোসাইটি থেকে একটা গাইডলাইন প্রণয়নের চেষ্টা করেছে এবং খুব সুন্দর একটা গাইডলাইন দেওয়া আছে এবং এই গাইডলাইনটা যদি খুবই সহজ ভাষায় প্রাঞ্জল ভাষায় দেওয়া হয়েছে। এটার কিছু কিছু অংশ আমি একটু আপনার মাধ্যমে দেশবাসীকে জি জানাতে জি চাই। অবশ্যই। আসলে আইডিয়াল ইফতার এবং আইডিয়াল সেহরিতে কী হওয়া উচিত এবং আমরা কী প্র্যাকটিস করতে পারি। এখানে বলে রাখি যে আমি যতই বলি, আমি আপনাকে অনেক কিছু বলতে পারি, কিন্তু যেটা বলো আমাদের প্র্যাকটিসে সেটা নিয়ে আসতে হবে। কারণ প্র্যাকটিস শুরু হবে ঘর থেকে, এবং ঘরে আপনার বাসার গিন্নি যদি টেবিলে খাবার পশা সাজিয়ে রাখে, এটা কখনোই কারো পক্ষে নিবৃত্ত হওয়া সম্ভব না। তাহলে দ্য ভেরি প্র্যাকটিস শুড বি স্টার্টেড ফ্রম দ্য হোম ইটসেলফ। হোম। তো আইডিয়াটা খুব সিম্পল অ্যান্ড ইজি। ইফতার রোজা ভাঙতে হবে, রোজা ভাঙার সময় খুবই সিম্পল এবং প্লেন খাবার খেতে হবে। আইডিয়ালি খেজুরটাকে আমরা খুব স্ট্যান্ডার্ড মনে করি। একটা বা দুটা খেজুর দিয়ে ইফতার করার পরে যদি পানীয়, ডাবের পানি হলে সবচেয়ে ভালো, অথবা লেবুর শরবত পানি খেয়ে রোজা ভেঙে রোজা ভাঙলো। রোজা ভাঙার পরে নামাজটা পড়ে 10-15 মিনিট পরে উনি মূল খাবারে চলে যাবে। মূল খাবারটা হবে ডিনার, এবং আচ্ছা। ডিনারটাতে ওনার নর্মাল ডিনার আমরা যা করি ভাত মাছ সবজি এগুলো খেতে পারে। এখানে বারবার আপনি যেটা বলছিলেন ভাজা পড়ার আশ্রয় বা প্রশ্রয় দেওয়াই যাবে না। আচ্ছা। আচ্ছা, এখন কথা হতে পারে যে আপনি তো ডাক্তার সাহেব ট্রেডিশনের বাইরে কথা বলছেন। এটাও আমি বিনীতভাবে বলি যে ট্রেডিশন আপনি বজায় রাখেন। সেটা সেহরি এবং ইফতার মাঝে তারাবির পরে যে সময়টা আছে, একটার দুইটা আপনি পেঁয়াজু বা পাকোড়া টেস্ট করতে ছোলা পারেন। যদি খেতে হয় একটু জি, অন্যরকম ভাবে। কিন্তু সেটা চকবাজারে সেই দোকানের মতো একসাথে প্লেট ভর্তি করে খাওয়া, দিস ইজ রিয়েলি হার্মফুল। কারণ 15-16 ঘন্টা আপনি যখন ফাস্টিংয়ে থাকলেন, আপনার স্টোমাক ক্লান্ত হয়ে রেস্টে আছে। জি রেস্টিং একটা স্টেটে থাকার পরে তার উপরে যখন আপনি অনেক খাবার চাপিয়ে দেন, ডেফিনেটলি দেয়ার শুড বি সাম রিয়াকশন, এবং সেই রিয়াকশনটা হয়েছে গ্যাস আকারে। এবং এটা এমন গ্যাস আকারে হয়, দেখবেন যে ইফতার শেষ করার পর অনেকে উঠে দাঁড়িয়ে নামাজও পড়তে পারে না। হ্যাঁ। কাজেই ইফতার করতে হবে খুব সিম্পল, অল্প অল্প কিন্তু বারবার। অনেকে তো আবার গ্যাসের ওষুধ খেয়ে তারপরে আবার ইফতারটা শুরু করে। কাজেই আপনি নিজে প্র্যাকটিস করে দেখবেন, আপনি অল্প অল্প খাবেন। আমি যেভাবে বললাম, আচ্ছা। প্রথমে খেজুর, তারপরে পানি, তারপর রোজা ভেঙে নামাজ, নামাজের পরে আস্তে আস্তে একটু ব্রেক নিয়ে একটু ব্রেক তারপরে দিয়ে ডিনার। একটু অল্প ভাত, ভাতের সাথে সবজি মাছ সব পরিমিত থাকবে, শর্করা প্রোটিন সব কিছু থাকলো, এবং সেখানে প্রচুর সালাদ থাকতে হবে, ভেজিটেবলস থাকতে হবে। সেটা খেয়ে আপনি আপনার কাজ শুরু করেন, এবং ডেফিনেটলি আপনি পরের দিন দেখবেন আপনি খুব আরামে থাকতে রোজা পারছেন। রাখা যায়। ঠিক একইভাবে সেহরির আগে এবং ইফতারের মাঝামাঝি যে সময়টা, ওই সময়টা থাকবে আপনার খুব প্রিসাইজ একটা টাইম, মূল্যবান সময়, যখন আপনার পরবর্তী দিনের হাইড্রেশনের জন্য এনাফ ওয়াটার বা পানি নিতে হবে। তাহলে electrolyte। পানির ব্যালেন্সটা হয়ে গেল। ইফতার হয়ে গেল। ইফতার এবং সেহরির মধ্যে ইফতারের খাবারটা একটু বেশি খেতে হবে, সেহরিতে একটু কম খেতে হবে রিলেটিভলি। Right. কারণ সেহরিতে ওভার ইটিং করলে সেটার ইফেক্টটা পরের দিন থেকে যায়। সেহরিতে আমরা করি কি, আমরা নর্মালি ভাত এবং রিচ ফুড খাই, তারপরে মিষ্টি খাই, শর্করা খাই। এগুলো না খেয়ে একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো থাকে, শাক মাছ ভাত, জি এগুলো পর্যাপ্ত কম কম পোড়ানো কম তেলে ভাজা খাবার যদি খাই, সেই সেহরিটা কিন্তু আমাদের পরের দিন খুব ভালো ইফেক্ট দিবে। এবং সেহরিটাও খেতে হবে এমনভাবে একটু আস্তে আস্তে, পেট ভর্তি না করে, এবং যথেষ্ট পানি খেয়ে, এবং চেষ্টা করতে হবে যে যত লেট করে খাওয়া যায়, তাহলে হবে কি হাইপোগ্লাইসেমিক ইফেক্টটা বা থাকবে না। এবং সেহরি খাওয়ার পরপর আমরা নামাজে দাঁড়াই। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেহরি খাওয়ার পরপরই আমরা নামাজের পরেই শুয়ে পড়ি। হ্যাঁ। এটাও ইফেক্ট করে গ্যাস আকারে। তো আমরা ডিসকারেজ করি যে সেহরিটা এমনভাবে খাবেন যাতে সেহরির পরে আপনি রেস্ট নেবেন, অন্তত যেন 1 ঘন্টার সময় একটু গ্যাপ থাকে। তো এই যে একটা জিনিস, এটা পুরো প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসলে তার খারাপও লাগবে না, বোরিংও লাগবে না, মনে হবে না যে আমি নতুন কিছু করছি, এবং তখন ডেফিনেটলি আমরা গ্যাসের রোগী অনেক কম পাবো। যে ওষুধও কম খেতে হবে আর কি। খুব মজা করেই বলছিলাম যে আসলে এই খাবারগুলোকে কিভাবে নিজেদের মধ্যে সেট করব। যেটা বলছিলাম যে খাওয়ার পরে শুয়ে পড়াটা একটা আমাদের মানে অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে সেহরিতে এটা ভীষণ কঠিন। আমরা তো ঘুম ঘুম চোখে সেহরি খেয়ে কতক্ষণে নামাজ পড়ে শুয়ে পড়বো। যাদের জিআরডি রয়েছে, গ্যাস্ট্রোইন্টেসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? ধন্যবাদ। এটা শুধু রিফ্লাক্স যে আছে তাদের ছাড়াও সবার এটা প্র্যাকটিস করাটা ওয়াইজ। আমি যেটা বলছিলাম, ইফতার করলাম, ইফতার করার পরে তারাবি পড়ার পরে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপে কিছু কিছু সেই গ্যাপটাতে আপনার একটা ক্ষুধা লাগতে পারে। সেই ক্ষুধায় কিছু খাওয়া দাওয়া শেষ করে ফেলা উচিত, এবং সেহরির কিছু অংশ এই সময় খেয়ে ফেলবো। মানে সেহরির কিছু বলতে আমি মেইন খাবার বলছি না, মেইন মিল না। ধরুন এই সময়টাতে কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তারপরে ফাইবার, সালাদ, এগুলো এবং খাওয়া যেই যায়। ইফতার খাবার দরকার সেটা খেলো। এরপরে এটার ফলে হবে কি, সেহরির সময় আমাদের যেটা ভয় থাকে আমার পরের দিন রোজা অনেক কিছু খেতে হবে, এই থটটা মাথায় থাকবে, তাহলে সেহরিটা হবে হালকা। মিল স্কিপ করা যাবে না। অনেকে করে কি যে একেবারে সরাসরি রাতে ইফতারি খেয়ে সরাসরি সেহরিতে চলে যায়। এটা করা যাবে না। ইন এটা বিটুইন করা যাবে না। অল্প খাবে, বারবার খাবে, বারবার তাহলে খাবে। স্টমাকও খুব খুশি থাকবে, ওনার হেলথের কোনো ইম্প্যাক্ট পড়বে না। সেই ক্ষেত্রে নামাজটাও একটা এক্সারসাইজ, এবাদত এবং এক্সারসাইজ হিসেবে কাজ করে। এই সময় কিছু নড়াচড়া হয়, বডি আপরাইট থাকে। নামাজের পরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করা,
পায়চারি করা যতই বোরিং লাগুক, যেহেতু সাফারিংস হয় বেশি, এটা খেয়াল রেখে, এবং যিনি ভুরি ভোজন করবেন না, যিনি এইভাবে মিলটা নেবেন এবং নামাজ পড়েন এবং 1 ঘন্টা পরে ঘুমাবেন, উনি নিজেই ফিল করবেন অটোমেটিক্যালি ম্যাজিকের মতো কাজ করবে, তার রিফ্লাক্স হবে না। মানে এই খাদ্যাভ্যাসের পরিবর্তন, জীবনের পরিবর্তনটি কিন্তু এক্স্যাক্টলি। ওষুধের বিকল্প হতে পারে। জি জি। আরেকটা প্রসঙ্গে আসি, সে হচ্ছে যে এই সময়ে অনেকেই দেখা যাচ্ছে যে অনেকে ব্যথার ওষুধ অনেকে মানে খেতে হয় এই সময়। আসলে এই রমজানের সময় একটা সময় আমরা পেতাম যে পারফরমেশনের অনেক পেশেন্ট আসতো, কিন্তু এখন ওইগুলো অনেকাংশে কমে আসছে রোজা রমজানের দিনে। সেটি আসলে মানে এই সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? আপনি খুব সুন্দর একটি পয়েন্ট তুলেছেন, এবং আমাদের সময় আমরা মনে আছে, আমরা যখন আমাদের বেশ কয়েক দশক আগে রমজান মানে হচ্ছে পারফরমেশন রোগী ভর্তি আর কি, এটা কমে আসছে, এটা অনেক কমে আসছে। এটা কমে আসছে শুধু রোজা না, এমনিতেই কমে আসছে। বলা হয়ে থাকে যে পিপিআই ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে পারফরমেশন কমে গেছে এবং আলসার কমে গেছে, এবং ইনফ্যাক্ট আমরা এন্ডোস্কোপিতেও টিপিক্যাল যে আলসার, সেই আলসারটা পাই না আর কি এখন। তো প্রোটন ইনহিবিটরের একটা বড় অবদান আছে এখানে। দেখেন, ওষুধ যদি আমরা ঠিকভাবে হ্যাঁ আসলে utilize সঠিক প্রয়োগ হয় তাহলে এটার ভালো ইফেক্ট আছে, কিন্তু আমরা সঠিক প্রয়োগ না করে ব্যাঠিক প্রয়োগ করে রাখি। তো রোজার কারণে পারফরমেশন হয় এটা ঠিক সুপ্রমাণিত না, বরং ডিউরেনাল আলসার এর রোগীরা যদি রোজার সময় প্রবলেম ফাস্টিং করে, ওই সময় পারফরমেশন হওয়ার একটা চান্স থাকে, ওই সময় হয়তো আর কি। এখন আমরা ওইটা ওইভাবে তো পাই না, ইনফ্যাক্ট খুব কম দেখা যায়। আচ্ছা। রোজার সময় এখন বেশি পাওয়া যায়, আপনি যেটা বললেন, ব্লড গ্যাস হওয়া, Bloating, আর এখন dyspepsia, আরেকটা এগুলো। জিনিস খুব বেশি পাওয়া যায়, ওই যে এই বাউল মুভমেন্ট ইরেগুলার হয়ে যায়, কারো হয়তো কনস্টিপেশন বেড়ে যাচ্ছে, হ্যাঁ। কারো হয়তো পায়খানা ইরেগুলার হয়েছে। তো এইটারও চিকিৎসায় সমাধান হচ্ছে একমাত্র সুষম খাবার বন্টন। সুষম খাবার বন্টনের মধ্যে ইফতারি এবং সেহরিতে নিজস্ব ব্যালেন্স ডায়েট মেনটেন করা, এবং ঘুমটাও যাতে প্রপারলি হয়। ঘুম শুধু না, ঘুম হয়ে রেস্ট নিতে হবে, এবং এর পাশাপাশি আমি যেটা বলে থাকি যে ইফতার এবং সেহরির মাঝখানে কিছু সময় এক্সারসাইজ বা একটু হালকা হাঁটাহাঁটি করা। হাঁটাহাঁটি করা। হাঁটাহাঁটি করলেও মেটাবলিজম এটা ভালো ইম্প্যাক্ট করে, এবং শুধু মেটাবলিজম না, সাইকোলজিক্যালি সে একটু বেটার ফিল করে। আমি আরেকটা প্রসঙ্গে আসি, যেটা আসলে আমাদের কমন হয়ে থাকে, যে এই সময়ে তো দেখা যাচ্ছে যে বাইরের খাবার-টাবার আমরা যতই নিষেধ করি কিন্তু আনা হয়ই বাইরে থেকে, এবং এই সময় অনেকেরই অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, ভমিটিং শুরু হয়, ডায়রিয়া শুরু হয়, হঠাৎ করে লুজ মোশন শুরু হচ্ছে। এবং ডায়রিয়া শুরু হলে যেটা হয় যে নিজে থেকেই দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেরাই খাওয়া শুরু করে দেয়। তো এই প্রসঙ্গটিকে আপনারা কিভাবে আসলে এটা মানে বহু পরামর্শ দেন? অনেক যে বলেছে, কিন্তু দুঃখজনক আমি গতকালও একজন পেশেন্ট পেয়েছি, যিনি আমার কাছে আসার আগে অ্যান্টিবায়োটিক শুরু করে চলে আসে নাকি। এইটাকে আমরা বলি যে কিছুটা ইরিটেশন অফ দি গাট। যখন আপনি আমাদের নর্মাল ফুড হ্যাবিট থেকে একটু সরে আসি, তখন স্টমাক বা ইন্টেস্টাইনে একটা ইরিটেশন হয়। ইরিটেশন ফলে গাটের মোটিলিটি বা গতি বাড়ে, গতি বাড়লে একটু হাইপার মোটিলিটি হয়, একটু লুজ মোশন হতে পারে। তো সেই লুজ মোশনটা ঠিক ডায়রিয়া হিসেবে আখ্যায়িত করা যাবে না। কাজেই আমাদেরকে রোগী বুঝাতে হবে যে এটা একটা নর্মাল ফেনোমেনা। phenomena। আপনি যে সুষম খাবার বন্টন এবং সুষম খাদ্যাভ্যাস Right। নিয়ন্ত্রণ করলে এটা এবং চলে আসবে। হাইড্রেশনটা যদি ঠিক করা যায় Exactly, তাহলে কিন্তু এটা হ্যাঁ। ঠিক আর হয়ে যদি যাবে। আপনি দেখেন যে তার মোশন হচ্ছে বারবার, স্যালাইন খাবে। জি। কিন্তু অ্যান্টিবায়োটিক ইজ নট এটা ডক্টর পরামর্শ খাওয়া উচিত হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর তৌহিদুল কারীম মজুমদার, আমাদের সঙ্গে এত খুব ভিন্ন মাত্রার কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে কথা হবে আপনার সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিশেষ করে যেটা আমরা পেপটিক আলসার ডিজিজ বা গ্যাসের সমস্যা নিয়ে সবাই যেরকম ভোগে, ডিসপেপসিয়া নিয়ে, সেটা নিয়ে আমাদের আজকের আলোচক খুব চমৎকার কিছু তথ্য দিয়েছে। এবং সেহরি এবং ইফতারিতে যদি আপনি এই পরিবর্তনটি আনতে পারেন, আপনার খাদ্যাভ্যাসের মধ্যে এই পরিবর্তনটি আনতে পারেন, তাহলে কিন্তু আমরা এই গ্যাসের ওষুধকে দূরে রাখতে পারবো এবং অনেক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। খুব সুন্দরভাবে এই পবিত্র রমজান সমাপ্ত করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।